ওয়ান পিস অ্যানিমের মেইন কাহিনী শুরু হয় গোল্ডি রজার থেকে। এই ওয়ার্ল্ডের সবকিছু সে অর্জন করেছিল, কিন্তু মারা যাওয়ার আগে সে সবার সামনে বলে যায়, Want my treasure? You can have it. I left everything I gathered together in one place. Now you just have to find it. তার এই ওয়েলথের নাম দেয় ওয়ান পিস। এরপর থেকে পুরো ওয়ান পিস ওয়ার্ল্ডে গ্রেট পাইরেট এরা শুরু হয়ে যায়। এই পাইরেট গুলোর মধ্যেই ছিল আমাদের মেইন ক্যারেক্টার মাঙ্কি ডি লুফি। লুফির মেইন গোল হলো কিং অফ পাইরেট হওয়া, জাস্ট লাইক গোল্ডি রজার। আর এটার জন্য তাকে ওয়ান পিস খুঁজতে হবে, কিন্তু বুঝতে পারছো এটার জন্য তার একটা ক্রুর দরকার হবে। ক্রু মানে হলো পাইরেটদের একটা দল। সবার আগে লুফির টিমে জয়েন করে রোরোনোয়া জোরো। তাকে অনেকে পাইরেট হান্টার নামে চিনে। একদম শুরু থেকে লুফি তার উপর ইন্টারেস্টেড ছিল। নামে পাইরেট হান্টার, তার মানে সে লুফির হয়ে অন্য পাইরেটদেরকেও ডিফিট করতে পারবে। লুফি কিন্তু যথেষ্ট চালাক ছিল। লুফির কাজকর্ম যত স্টুপিড হোক না কেন, তার গোল সেটআপ ছিল কিন্তু জিনিয়াস লেভেলের। লুফির সাথে জোরোর দেখা হয়েছিল ট্র্যাজিক ওয়েতে। বিষয়টা এমন ছিল যে জোরোর হতে যাচ্ছিল এক্সিকিউশন। লুফি তাকে সেখান থেকে বাঁচিয়ে তার সামনে একটা অফার রাখে, সে জোরোকে রক্ষা করবে, কিন্তু তার পরিবর্তে জোরোকে লুফির টিমে জয়েন করতে হবে। জোরো ছিল পাইরেট হান্টার, এজন্য সে প্রথমে রিফিউজ করে দিয়েছিল। কিন্তু বুঝতে পারছো এক্সিকিউশন অর্ডার, এজন্য কোনো উপায় না পেয়ে এবং কিছু একটা ভেবে জোরো লুফির টিমে জয়েন করে ফেলে। কিন্তু জোরো একটা শর্ত রাখে, সে লুফির সাথে অবশ্যই জয়েন করবে, কিন্তু তার যে ড্রিম ওয়ার্ল্ডের বেস্ট সোর্সম্যান হওয়া, এটাকেও সে ফুলফিল করবে। জোরোর পরবর্তীতে আমরা লুফি ক্রুতে দেখতে পাই নামিকে। হোয়াট ওয়াইফু হওয়ার সাথে সাথে সে একটা ভালো নেভিগেটর। বুঝতেই পারছো ওয়ান পিস ওয়ার্ল্ডে সমুদ্র আর সমুদ্র, লুফিদের এই জার্নিতে একটা নেভিগেটর অনেক বেশি ইম্পর্টেন্ট। এই জন্য লুফি নামিকে অফার করে তার ক্রুতে জয়েন করার জন্য। লুফি ক্রুতে নামির জয়েন করা ছিল একটা ট্র্যাজেডিক বিষয়। একদম শুরুতে বাগি নামক এক ভয়ঙ্কর পাইরেটের থেকে লুফি তাকে বাঁচিয়েছিল। এরপর সে লুফির ক্রুতে জয়েন করে। বাগি খুব একটা ভয়ঙ্কর পাইরেট না, বাট একদম শুরুর দিকে তাকে ভয়ঙ্কর বলাই যায়। মেইনলি নামি এখানে একদম শুরু থেকে প্ল্যান করেছিল যে লুফির কাছ থেকে ট্রেজার চুরি করবে, এন্ড ইয়েস সে এমনটাই করে। বাট এর আগে তার সাথে দেখা হয় আর একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার উসপ। শুরুর দিকে আমরা উসপকে ধরেছি একটা লায়ার ফানি ক্যারেক্টার, কিন্তু পরবর্তীতে আমাদের লুফির ক্রুতে উসপ স্নাইপারের রোল প্লে করে। এমনকি পুরো ক্রুর মধ্যে উসপই সবচেয়ে ভীতু। উসপ যে আইল্যান্ডে থাকতো, সেই আইল্যান্ডের একটা ধনী মেয়ের সাথে উসপের বেশ ভালো সম্পর্ক ছিল। লুফি যখন সেই আইল্যান্ডকে একটা ভয়ঙ্কর পাইরেটের থেকে রক্ষা করে, তখন তারা গিফট হিসাবে একটা সুন্দর শিপ পায়। এরপর আর কি তাদের এই জার্নিতে উসপ অ্যাড হয়ে যায়। এখন পর্যন্ত লুফি ক্রুতে আছে জোরো, নামি এবং উসপ। এরপর তাদের জার্নিতে তাদের অনেক ক্ষুধা পেয়ে যায়। তখন লুফি বুঝতে পারে যে তার শিপে কোনো কুকই নেই যে তাদের সবার জন্য রান্না করবে। লুফি ডিসাইড করে যে এবার তাদেরকে একটা ভালো কুক রিক্রুট করতে হবে। বলে রাখা ভালো, লুফি কিন্তু খেতে খুব ভালোবাসে, শুধু না অনেক বেশি ভালোবাসে। তার ফেভারিট খাবার হলো মিট বা মাংস। কুক খুঁজতে খুঁজতে তাদের সাথে দেখা হয় সানজির। একটু বেশি পারভি, বাংলা ভাষায় একটু লুচ্চামি বলতে পারো, বাট কুক করার সাথে সাথে সে একটা ভালো ফাইটারও। পরবর্তীতে আমরা সানজিকে লুফির লেফট হ্যান্ড হিসেবে দেখতে পাই। সানজির ড্রিম ছিল অল ব্লু দেখা। ওয়ান পিস ওয়ার্ল্ডের এমন একটা জায়গা যেখানে ইস্ট ব্লু, ওয়েস্ট ব্লু, নর্থ ব্লু এবং সাউথ ব্লু সবকিছু একসাথে আছে। সানজির কাছে এটা একটা প্যারাডাইসের মতো। লুফি সানজিকে তার ক্রুতে জয়েন করতে বললে সানজি রাজি হয় এই শর্তে যে সে তার সাথে সাথে তার ড্রিমকেও ফুলফিল করবে। এন্ড বুঝতে পারছো তারা যেহেতু একটা জার্নির মধ্যে যাবে, এই জার্নির মধ্যে সানজির ড্রিমও ফুলফিল হয়ে যাবে। সানজি যে রেস্টুরেন্ট, সেখানে একটা ডেঞ্জারাস পাইরেট আক্রমণ করে। এর মধ্যে আবার নামি লুফিদের বিট্রে করে লুফিদের যে ট্রেজার ছিল সেগুলো চুরি করে নিয়ে পালিয়ে যায়। একদম শুরু থেকে নামির এটাই প্ল্যান ছিল। নামির আসল গোল ছিল 1 বিলিয়ন ব্যারিজ জোগাড় করা, কারণ নামি তার নিজের শহরকেই বাঁচাতে চেয়েছিল। তার শহর কবজা করে বসে আছে খুবই ভয়ঙ্কর একটা পাইরেট, ফিশম্যান পাইরেট আরলং। আরলং খুব ভালো করে জানতো নামির মতো একটা স্কিল নেভিগেটর তার অনেক কাজে লাগবে। এই জন্য সে নামিকে বিভিন্ন কাজে ব্যবহার করতে থাকে, মানে ওই কাজে না, 1 বিলিয়ন ব্যারিজ জোগাড় করতে ইউজ করে। এরপর আর কি যেমনটা প্রতিবার হয়, আমাদের লুফি আরলংকে হারিয়ে দেয় এবং আরলং থেকে নামি শহরকে একেবারে সেভ করে ফেলে। পরবর্তীতে নামি নিজের মন থেকে লুফি ক্রুতে জয়েন করে। এরপর কিন্তু আমরা নামিকে আর কখনো বিট্রে করা দেখিনি। এবার কিন্তু লুফির একটা স্টেবল ক্রু তৈরি হয়ে গেছে। লুফির কাছে আছে সোর্ডম্যান, একটা নেভিগেটর, স্নাইপার, মোস্ট ইম্পর্টেন্টলি একটা কুক। পরবর্তীতে আমরা লুফির ক্রুকে দেখতে পাই গ্র্যান্ড লাইনের দিকে যাওয়ার। এ জার্নি টু দি গ্র্যান্ড লাইন। পুরো ওয়ান পিস ওয়ার্ল্ডে গ্র্যান্ড লাইন হলো এমন একটা পার্ট যেটাকে কিনা তোমরা পাইরেটদের কিংডম বলতে পারো। লুফির গোল কি? লুফির গোল হলো কিং অফ দি পাইরেট হওয়া। আর কিং অফ দি পাইরেট হতে হলে তাকে খুঁজতে হবে ওয়ান পিস। আর ওয়ান পিস কোথায় আছে? ইয়েস, এই গ্র্যান্ড লাইনে আছে ওয়ান পিস। লাফটেল নামে একটা আইল্যান্ডে আছে ওয়ান পিস। গ্র্যান্ড লাইনকে ডেঞ্জারাস বলার
কিন্তু বেশ কিছু কারণ আছে, কারণ এই গ্র্যান্ড লাইনে তোমরা বেশ কিছু ডেঞ্জারাস গ্রুপ দেখতে পাবে। প্রথমে আছে ওয়ারলর্ড, এরা এত পাওয়ারফুল পাইরেট যে এদের সাথে গভর্নমেন্টেরও কানেকশন আছে। এরপর আছে নেভি এবং তাদের লিডার হলো 3 অ্যাডমিরাল। এই তিনজন এত পাওয়ারফুল যে 7 জন ওয়ারলর্ড মিলেও এদেরকে হারাতে পারবে না। এরপরেও পুরো গ্র্যান্ড লাইন কন্ট্রোল করে 4টা ইয়ঙ্কো গ্রুপ। এই 4টা গ্রুপই হলো পুরো ওয়ান পিস ওয়ার্ল্ডের স্ট্রংগেস্ট গ্রুপ। এদের সাথে ফাইট করতে ওয়ার্ল্ড গভর্নমেন্ট পর্যন্ত ভয় পায়। বলে রাখা ভালো, এই 4টা ইয়ঙ্কোয় কিন্তু ওয়ান পিস খুঁজতে সবচেয়ে বেশি এগিয়ে। শ্যাঙ্কস, হোয়াইট বিয়ার, বিগ মম, কাইডো। এর পরবর্তীতে আমরা ওয়ান পিসের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আর্ক দেখতে পাই, আলাবাস্তার। গ্র্যান্ড লাইনে ঢোকার পর তাদের প্রথম অ্যাডভেঞ্চার। এখানে তাদের সাথে দেখা হয় একটা প্রিন্সেসের, যার কিংডম এবং সেখানকার মানুষজন অনেক বেশি বিপদ একটা ওয়ারলর্ডস এর কারণে, ক্রোকোডাইল। যেমনটা তোমরা জানো, ওয়ারলর্ডসরা কিন্তু অনেক পাওয়ারফুল হয়। লুফি এবং তার ক্রু মিলে ভিভি এবং তার কিংডমকে বাঁচানোর অনেক চেষ্টা করতে থাকে। এমনকি লুফি 2বার মরতে মরতেও বেঁচে যায় ক্রোকোডাইলের সাথে ফাইট করার জন্য। একবার লুফির অবস্থা এত বেশি খারাপ হয়ে গিয়েছিল যে রবিন নামে আর একটা সুন্দরী মেয়ে তাকে না বাঁচালে সে মারাই যেত। বলে রাখা ভালো, রবিন কিন্তু ক্রোকোডাইলের সাথে কাজ করছিল। ক্রোকোডাইল কিন্তু অনেক পাওয়ারফুল ছিল। ডেভিল ফুড খাওয়ার জন্য তার কন্ট্রোল ছিল স্যান্ডের উপর। সহজ ভাই বলতে গেলে তাকে তুমি অ্যাটাকই করতে পারবে না। পরবর্তীতে আমাদের লুফি একটা ক্রিয়েটিভ সলিউশন বের করে। সে ক্রোকোডাইলের সাথে ফাইটিং এর সময় পানি নিয়ে আসে। বুঝতেই পারছো, ন্যাচারালি স্যান্ড এবং পানি কিন্তু একে অপরের পানির সাথে মিশলেই স্যান্ডের পাওয়ার কমে যায়। এরপর আর কি, লুফি সহ তাদের ক্রু আলাবাস্তা কিংডমকে ক্রোকোডাইলের মতো ডেঞ্জারাস পাইরেট থেকে রক্ষা করে। এই আর্কের মধ্যে আমরা আর একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার দেখতে পাই, এস, লুফির বড় ভাই, ফায়ার ফিস্ট এস। ডেভিল ফ্রুট খেয়ে তার কাছে পাওয়ার ছিল ফায়ার কন্ট্রোলের। অনেক পাওয়ারফুল এবং ড্যাশিং ক্যারেক্টার। হোয়াইট বিয়ার পাইরেটের সেকেন্ড কমান্ডার। বলে রাখা ভালো, হোয়াইট বিয়ার্ডের যে ক্রু এখন পর্যন্ত কিন্তু এটাই ছিল সবচেয়ে স্ট্রংগেস্ট ক্রু। এস কিন্তু এই পাইরেট গ্রুপেরই থার্ড স্ট্রংগেস্ট ক্যারেক্টার ছিল। ক্রোকোডাইলকে হারানোর পরই লুফি চলে আসে ওয়ার্ল্ড গভর্নমেন্টের নজরে। লুফিকে থ্রেট মনে করে তারা লুফির একটা বাউন্টি বের করে 100 মিলিয়নের। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হয়, রবিন যে কিনা ক্রোকোডাইলের হয়ে কাজ করছিল, সে জয়েন করে ফেলে আমাদের স্ট্র হ্যাট ক্রুতে। রবিনের থ্রুতেই আমরা পনেগ্লিফ সম্পর্কেও জানতে পারি। এই পনেগ্লিফের সাহায্য নিয়েই কিন্তু ওয়ান পিসকে খুঁজতে হবে। রবিন ছিল খুবই স্কিল আর্কিওলজিস্ট। এই বিষয়গুলোই রবিনকে লুফির ক্রুতে অনেক বেশি ইম্পর্টেন্ট বানিয়ে দেয়। এর মধ্যে ঘটে যায় আরেক ঘটনা। আলাবাস্তা কিংডমকে সেভ করার সময় আমাদের নামি হয়ে পড়ে অনেক বেশি অসুস্থ। নামির অবস্থা এত বেশি খারাপ ছিল যে ঠিকঠাক চিকিৎসা না করা হলে সে মারাও যেতে পারতো। এরপর আমাদের লুফি ক্রু বের হয়ে পড়ে একটা ভালো ডক্টর খুঁজতে। এরপর তারা একটা আইল্যান্ডে যায়। সৌভাগ্যবশত এই আইল্যান্ড ছিল ডক্টরদের জন্যই ফেমাস। এই আইল্যান্ডে কিন্তু অনেক ডক্টর ছিল, কিন্তু সাধারণ মানুষকে চিকিৎসা করতো শুধুমাত্র একটাই ডক্টর। সেই ডক্টরের কাছে পৌঁছানোর জন্য লুফিকে যে পরিমাণে কষ্ট করতে হয়, ভাই রে ভাই, এই জিনিসটা এক্সপ্লেন করে বোঝানো যাবে না। এখানে তাদের সাথে দেখা হয় টনি টনি চপার নামে একটা কিউট ক্যারেক্টারের, যে কিনা পরবর্তীতে আমাদের লুফি ক্রুতে ডক্টরের ভূমিকা পালন করবে। নামি সুস্থ হওয়ার পর লুফি চপারকে জয়েন করতে বলে। শুরুর দিকে চপার না করলেও পরবর্তীতে লুফির নেচার এবং তাদের মধ্যে বন্ডিং দেখে চপারও রাজি হয়ে যায়। এরপর তারা শুরু করে আর একটা নতুন জার্নি। তারা ঠিকঠাক ভাবে ট্রাভেল করছিল, এমন সময় হঠাৎ করে আকাশ থেকে একটা বড় জাহাজ পড়ে। এই বিষয়টা দেখে তার অনেক বেশি অবাক হয়ে যায়, আকাশ থেকে কিভাবে জাহাজ পড়ে। পরবর্তীতে তারা টুকটাক রিসার্চ করে জানতে পারে যে স্কাইপিয়া নামে একটা আইল্যান্ড আছে, যেটা কিনা আকাশের উপরে। এন্ড লুফিকে তো তোমরা চিনোই। লুফি ঠিক করে যে তারা এখন স্কাইপিয়াতে যাবে। অনেক কাঠখড় পড়ানোর পর ফাইনালি তারা স্কাইপিয়াতে পৌঁছেও যায়। এই আরকেই তারা দেখা পায় গডের। ইয়েস, আকাশে সত্যি সত্যি গড আছে। তাদের সাথে দেখা হয় এমন একটা ক্যারেক্টারে যেখানে নিজেই নিজেকে স্কাইপিয়ার গড ঘোষণা করে দিয়েছে, অ্যানেল। তার গোল ছিল একটা বড় শিপ বানানো, আর এটার জন্য সে স্কাইপিয়া আইল্যান্ডের মানুষজনকে খুবই বাজেভাবে ইউজ করতো। তার যে ডেভিল ফুডের পাওয়ার সেটা ছিল অনেক বেশি পাওয়ারফুল, থান্ডারকে কন্ট্রোল করার পাওয়ার। এই পাওয়ার ইউজ করে সে পুরো স্কাইপিয়া আইল্যান্ডের গড হয়ে গিয়েছিল। যাই হোক, তার ভাগ্য খারাপ ছিল, তার সাথে দেখা হয়েছে আমাদের মেইন ক্যারেক্টার মাঙ্কি ডি লুফির। অ্যানেলকে হারানোর জন্য লুফির থেকে ওর্স্ট অপোনেন্ট হতেই পারে না। লুফির যে ডেভিল ফুডের পাওয়ার রাবার, এটার জন্য লুফি হয়ে যায় অ্যানেলের ওর্স্ট অপোনেন্ট। যাই হোক, অনেক ইমোশনাল অনেক ট্র্যাজেডি ঘটনার পর ফাইনালি লুফির সাথে আমাদের অ্যানেলের একটা ভালোই ফাইট হয়। এই ফাইটিং এ লুফি অনেক কষ্ট করে অ্যানেলকে হারিয়ে দেয়। স্কাইপিয়া আইল্যান্ডে ট্রাভেল করার পর তাদের যে শিপ ছিল সেটার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। বুঝতে পারছো, তারা লিডার এলি আকাশে উঠছে এই শিপ নিয়ে, আবার এটা আকাশ থেকে নিচেও নামছে। বলার অপেক্ষা রাখে না, শিপের কিন্তু 12টা বেজে গেছে। এরপর তারা যায় ওয়াটার 7 আইল্যান্ডে তাদের শিপ ঠিক করার জন্য। ওয়াটার 7 আর ফেমাস ছিল বিভিন্ন শিপ বিল্ডারের জন্য। এই আইল্যান্ডে যাওয়ার আগে তাদের সাথে দেখা হয় ওয়ান অফ দা 3 অ্যাডমিরাল আওকিজির সাথে। পুরো ওয়ান পিস ওয়ার্ল্ডের ওয়ান অফ দা স্ট্রংগেস্ট ক্যারেক্টার। তার কাছে আছে খুবই ওভার পাওয়ার একটা ডেভিল ফুডের পাওয়ার, যেটার মাধ্যমে সে আইসকে কন্ট্রোল করতে পারে। আর আমাদের স্ট্রয়েড ক্রু এখনো এতটাও পাওয়ারফুল না যে তারা একটা অ্যাডমিরালের সাথে ফাইট করতে পারবে। যাই হোক,
কোন একটা কারণে এই অ্যাডমিরাল তাদেরকে জাস্ট একটা ছোটখাটো ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেয়। এরপর আমরা লুফিদের দেখতে পাই ওয়াটার 7 আইল্যান্ডে। এই আর কি তাদের সাথে টক্কর হয় ডিরেক্টলি ওয়ার্ল্ড গভর্নমেন্টের সাথে, CP9 অর্গানাইজেশন, যারা কিনা ডিরেক্টলি গভর্নমেন্টের স্পাই হিসেবে কাজ করে। CP9 এজেন্টরা কিন্তু অনেক পাওয়ারফুল ছিল। এই আর কি আমরা রবিনের ব্যাক স্টোরি দেখতে পাই। এখানে আমরা জানতে পারি যে রবিন হলো একমাত্র হিউম্যান যে কিনা পনেগ্লিফ পড়তে পারে, পনেগ্লিফকে বুঝতে পারে। এটার জন্যই কিন্তু CP9 এর এজেন্টরা রবিনের পিছনে ছিল। শুধু তাই নয়, এই আর কি আমরা অ্যানশিয়েন্ট ওয়েপেন সম্পর্কেও জানতে পারি। এগুলো নিয়ে কিন্তু আমি অলরেডি অনেক ভিডিও বানায় রাখছি। এই চ্যানেলে তোমরা ভিডিওগুলো পাবা, সেগুলো দেখলে পুরো বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পারো। খুবই সহজভাবে এক্সপ্লেন করা, একটা বাচ্চাও বুঝতে পারো। এই আইল্যান্ডে তাদের সাথে পরিচয় হয় একটা উইয়ার্ড ক্যারেক্টার ফ্র্যাঙ্কির সাথে। ফ্র্যাঙ্কি লুফির ক্রুতে জয়েন করে অ্যাজ এ শিপ বিল্ডার। বুঝতে পারছো লুফির ক্রু এখন ধীরে ধীরে বড় হচ্ছে, তার অনেক ডেঞ্জারাস আইল্যান্ডে যাচ্ছে, তাদের সাথে বিভিন্ন পাইরেট এমনকি ওয়ার্ল্ড গভর্নমেন্টের সাথেও যথেষ্ট ঝামেলা। এই সব কিছুর জন্য তাদের দরকার ছিল একটা স্কিল শিপ বিল্ডার। বিলিভ অর নট, এটার জন্য ফ্র্যাঙ্কির থেকে ভালো অপশন হতেই পারে না। এরপর আমরা দেখতে পাই অ্যানিস লোবিয়ার। এই আরকে যেটা হয়, রবিনকে CP9রা কিডন্যাপ করে নিয়ে যায়। এই আরকে আমরা লুফির পাওয়ারের কিছুটা ইভলিউশন দেখতে পাই। লুফির গিয়ার 2 এবং গিয়ার 3rd ফর্ম, এই ইভলিউশনের মাধ্যমে কিন্তু সে CP9 এর টপ এজেন্টদেরকেও হারিয়ে দেয়। এই আরকেই আমরা লুফির ক্রুর একটা অরা মোমেন্টও দেখতে পাই, কিভাবে ছোট্ট একটা ওয়ার্ল্ড গভর্নমেন্টের হেডকোয়ার্টারে গিয়ে রবিনের মতো ক্যারেক্টারকে রেস্কিউ করে নিয়ে আসে, ওয়ার্ল্ড গভর্নমেন্টকে ডিরেক্টলি চ্যালেঞ্জ করে। শুধু তাই নয়, এই আরকেই আমরা লুফির ফ্যামিলি সম্পর্কেও জানতে পারি। লুফির যেই দাদা গার, সে ছিল নেভির ভাইস অ্যাডমিরাল, খুবই হাই প্রোফাইল, তাকে কিন্তু নেভির হিরো বলা হয়। আর লুফির যে বাবা, সেও হাই প্রোফাইল। ওয়ান পিস ওয়ার্ল্ডে রেভলিউশনারি আর্মি আছে যারা কিনা ওয়ার্ল্ড গভর্নমেন্টের বিগেস্ট থ্রেট। লুফির বাবা মাঙ্কি ডি ড্রাগন এই রেভলিউশন আর্মির হেড। ওয়ার্ল্ড গভর্নমেন্ট তাকে ওর্স ক্রিমিনালের টাইটেলও দিয়ে দিয়েছে। বলে রাখা ভালো, এই আরকে কিন্তু আমরা লুফির ক্রুর জন্য একটা নতুন শিপ দেখতে পাই। এখানে একটা ইমোশনাল মোমেন্ট আছে। লুফির যে আগের শিপটা ছিল তার অবস্থা এত বেশি খারাপ ছিল যে এটাকে ঠিকই করা যাবে না। এজন্য লুফি ক্রুকে বাধ্য হয়ে একটা নতুন শিপ তৈরি করতে হয়। এই শিপটা তৈরি করে ফ্র্যাঙ্কি। এরপর আর কি আমাদের স্ট্র হ্যাট মেম্বাররা বেরিয়ে পড়ে একটা নতুন জার্নিতে। এর পরবর্তীতে আমাদের সাথে ইন্ট্রোডিউস হয় আর একটা নতুন ক্যারেক্টার ব্রোক। মজার বিষয় হলো সে কিন্তু মারা গিয়েছিল, কিন্তু তার ডেভিল ফুডের জন্য সে এখনো এইভাবে বেঁচে আছে। এগুলো এক একটা মিস্ট্রি, ওয়ান পিসের অন্যান্য ভিডিওতে সেগুলো কভার করা হবে। ব্রোকের সাথে পরিচয় হওয়ার পর আমাদের স্ট্র হ্যাটরা জানতে পারে ব্রোক তার শ্যাডোকে হারিয়ে ফেলেছে। শ্যাডো মানে ছায়া। পরবর্তীতে আমরা জানতে পারি শুধুমাত্র ব্রোকের সাথেই নয়, এমন অনেকেই আছে যাদের শ্যাডো চুরি হয়ে গেছে। ইয়েস, লিটারেলি শ্যাডো চুরি হয়ে গেছে। এই সব কিছুর পিছনে আছে ওয়ান অফ দ্য 7 লর্ড, যার নাম হলো গেকো মোরিয়া। সে একটা ডক্টরের সাহায্য নিয়ে এই সব শ্যাডোগুলোকে চুরি করে তাদেরকে জম্বি বানায়। অ্যান্ড এগেইন আমাদের স্ট্র হ্যাট ক্রুরা এখন এদের সবাইকে সেভ করবে। শুরুর দিকে অনেক স্ট্রাগল করলেও পরবর্তীতে লুফি তাকে হারিয়ে দেয়। গেকো মোরিয়ার সাথে ফাইটিং এর সময় আমরা লুফির একটা খুবই পাওয়ারফুল ফর্ম দেখতে পাই। লুফি ফর্ম ইউজ করে গেকো মোরিয়াকে হারানোর পর আরো একটা ওয়ারলর্ডের এন্ট্রি হয়। গভর্নমেন্ট তাকে অর্ডার দিয়েছিল পুরো স্ট্র হ্যাট ক্রুকে ওখানে মেরে ফেলতে। এর নাম হলো কুমা, আমার খুবই পছন্দের একটা ক্যারেক্টার ওয়ান পিস অ্যানিমিতে। কুমা সিক্রেটলি রেভলিউশন আর্মির উপর লয়াল ছিল, এজন্য সে স্ট্র হ্যাটদের একরকম ছাড় দিয়ে দেয়। কুমার সাথে ফাইটিং এর সময় কিন্তু আমরা জোরোর নাথিং হ্যাপেন মোমেন্ট দেখতে পেয়েছিলাম। এর পরবর্তীতে আসে সাবোডি আর্ক। এই আর্কে অনেক কিছু হয়। এই আর্কে আমরা বুঝতে পেরেছিলাম যে সেলেস্টিয়াল ড্রাগনরা কতটা হারামি। বলে রাখা ভালো, ওয়ান পিস অ্যানিমের যে হায়ারার্কি, এরাতে কিন্তু এরা একদম টপ লেভেলে। অ্যাডমিরালরা পর্যন্ত এদের গোলাম, পুরো গভর্নমেন্ট এদের কন্ট্রোলে। এমনই এক পাওয়ারফুল সেলেস্টিয়াল ড্রাগনকে আমাদের মাঙ্কি ডি লুফি জোরে সোরে একটা পাঞ্চ মেরে দেয়। বিলিভ অর নট, এটা পুরো একটা স্যাটিসফ্যাকশন মোমেন্ট ছিল। এমনটা কিন্তু না যে লুফি এদের আসল পর্যায়ে জানতো না। তারপরে লুফি এটা করে কারণ সে তার ফ্রেন্ডকে আঘাত করেছিল। লুফির বিষয়টা তো গেল, জোরো তো একটা সেলেস্টিয়াল ড্রাগনকে লিটারালি মেরেই ফেলতে যাচ্ছিল। এই যে সেলেস্টিয়াল ড্রাগনরা আছে, এরা কি করে বিভিন্ন রেসদেরকে গোলাম হিসাবে ইউজ করে। আমাদের রিয়েল ওয়ার্ল্ডে আগে যেরকম কৃতদাস প্রথা ছিল, বড় বড় জমিদার রাজা বাচ্চারা সাধারণ মানুষদের কৃতদাস হিসাবে কেনা বেচা করতো, এর থেকেও জঘন্য অবস্থা। এরপর আর কি, লুফি যেহেতু একটা সেলেস্টিয়াল ড্রাগনকে মেরেছে, তার পিছে পুরো নেভি এমনকি অ্যাডমিরাল পর্যন্ত চলে আসে। ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল অ্যাডমিরাল কিজারু, যার কাছে পাওয়ার ছিল পুরো স্ট্র হ্যাট ক্রুকে একাই হারিয়ে দেওয়ার, সেও চলে আসে। কিন্তু একদম শেষের দিকে এন্ট্রি হয় কুমার। সে পুরো ক্রুকে বাঁচানোর জন্য এক একটা মেম্বারকে ধরে ধরে টেলিপোর্ট করে দেয় বিভিন্ন রকম আইল্যান্ডে। বলে রাখা ভালো, সবার কাছে স্ট্র হ্যাট মেম্বাররা কিন্তু এখন মৃত, কারণ কুমার সবকিছু এমন ভাবে পোর্ট্রে করেছে যে সেই স্ট্র হ্যাটদেরকে একেবারে ভ্যানিশ করে দিয়েছে। সো ব্যাপারটা কি দাঁড়ালো, আমাদের স্ট্র হ্যাট মেম্বাররা কিন্তু এখন পুরোপুরি সেপারেট, এক একজন এক এক আইল্যান্ড। যাই হোক, সবাই যে যার অ্যাডভেঞ্চার জার্নি শুরু করে দেয়। অ্যাডভেঞ্চারের কথা বললে আমাদের লুফি চলে আসে একটা অজানা আইল্যান্ডে, যেখানে একটাও ছেলে মানুষ নেই। এখানে সবাই মেয়ে মানুষ। এমনকি আইল্যান্ডে কোনো ছেলে মানুষের প্রবেশও নিষেধ। কোনো ছেলে মানুষ ঢুকলেই তাদেরকে সাথে সাথে মেরে ফেলা হয়। এই আইল্যান্ডের যে কুইন, তার
তার নাম হলো বোয়া হ্যাংকক। এখানে তোমার অনেক ইন্টারেস্টিং কাহিনী আছে। আমাদের বোয়া হ্যাংকক কোনোভাবে লুফিকে অনেক বেশি পছন্দ করে ফেলে। সবকিছু ভালোভাবে চলছিল, এর মধ্যে লুফির কানে চলে আসে একটা বড় খারাপ খবর। লুফির ভাই এসকে গভর্নমেন্টরা এক্সিকিউট করতে যাচ্ছে। এটা শুনে লুফি অনেক বেশি শকড হয়ে যায়। পরবর্তীতে আর কি, সে বোয়া হ্যাংককে বলে তাকে হেল্প করতে। বোয়া হ্যাংকক যেহেতু একটা ওয়ারলর্ড ছিল, স্বাভাবিকভাবেই সে লুফিকে অনেকভাবে হেল্প করতে পারে। এসকে রাখা হয়েছিল ইম্পেল ডাউনে, ওয়ার্ল্ড গভর্নমেন্টের হাইয়েস্ট সিকিউরিটি প্রিজন, মানে জেলখানা। বলা হয় থাকে এই প্রিজন এত বেশি সিকিউর যে এখন পর্যন্ত এখান থেকে একটা ক্রিমিনালও বের হতে পারেনি। এত রিস্ক জেনেও লুফি বেরিয়ে পড়ে বোয়া হ্যাংককের সাথে। লুফি শুধুমাত্র বোয়া হ্যাংককের সাহায্য না, আরো অনেকের হেল্প নিয়ে অনেকভাবে চেষ্টা করতে থাকে এসকে বাঁচানো, বাট পারে না। অবস্থা এত বেশি খারাপ হয়ে গিয়েছিল যে লুফি কয়েকবার মরতে মরতে বেঁচে গেছে। এই জার্নিতে লুফির সাথে দেখা হয় আর একটা ক্যারেক্টার জিনবে। এস কিন্তু জিনবের সাথে প্রিজনে ছিল। লুফি যতক্ষণে জিনবের কাছে চলে আসে তার কিছুক্ষণ আগেই এসকে নিয়ে যাওয়া হয়েছিল এক্সিকিউট করার জন্য। এত বিপদ জেনেও লুফি এসকে বাঁচানোর জন্য চলে যায়। বলে রাখা ভালো, এসকে যেখানে এক্সিকিউট করা হচ্ছিল সেটা কিন্তু নেভির হেডকোয়ার্টার ছিল। সেখানে ছিল হাজার হাজার নেভি আর্মি, ভাইস অ্যাডমিরাল, অ্যাডমিরাল, আরো অনেক পাওয়ারফুল ক্যারেক্টার। এস এর যে এক্সিকিউশন, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার ছিল, কারণ এস এর আসল পরিচয় এস ছিল গোল্ডি রজারের সন্তান, একমাত্র সন্তান। সবচেয়ে বড় কথা হলো এস কে বাঁচানোর জন্য পুরো ওয়ান পিস অ্যানিমে সবচেয়ে পাওয়ারফুল ইয়ঙ্কো আসছে হোয়াইট বিয়ার্ড পাইরেট ক্রু। বুঝতে পারছো, একটা ইয়ঙ্কো আসছে তার পুরো ক্রু নিয়ে। আর একটা কনফিউশন দূর করে দেই, লুফি আর এস কিন্তু রক্তের সম্পর্কের ভাই না। একটু ফ্ল্যাশব্যাকে গেলে তারা ছিল 3 ভাই। এই 3 জন একসাথে কাপ অফ শেক পান করেছিল, যেটা কিনা একটা প্রমিসের মতো ছিল। তাদের মধ্যে রক্তের সম্পর্ক না থাকলেও যে ব্রাদারহুডটা ছিল সেটা যেন রক্তের সম্পর্কে সারপাস করে ফেলে। যাই হোক, এরপরে আমরা দেখতে পাই ওয়ান পিসের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার আর্ক, ম্যারিন ফোর্ড আর্ক। কারণ এই আর্কে আমরা বেশ কিছু ওপি লেভেলের ফাইট দেখতে পাই। 3 অ্যাডমিরাল, নেভির সবগুলো ভাইস অ্যাডমিরাল, নেভি হিরো গার্ড, ওয়ারলর্ডস ভার্সেস হোয়াইট বিয়ার্ড ক্রু। লুফি সহ আরো কিছু ক্যারেক্টার ছিল যারা কিনা এস এর এক্সিকিউটকে আটকাতে চেয়েছিল। এদের ফাইট দেখে আমরা বুঝতে পারি যে আমাদের মেইন ক্যারেক্টার মাঙ্কি ডি লুফি সে অনেক বেশি উইক, তার থেকে অনেক বড় বড় প্রোফাইল আছে। এক একটা অ্যাডমিরাল অনেক বেশি পাওয়ারফুল। পুরো হোয়াইট বিয়ার্ডের ক্রু মিলেও এস কে বাঁচাতে পারে না। এমনকি ফাইটিং এর এক পর্যায়ে লুফিকে বাঁচানোর জন্য এস নিজেকেই স্যাক্রিফাইস করে ফেলে। এমনকি এই ফাইটিং এ হোয়াইট বিয়ার পর্যন্ত মারা যায়। এরপরে শুধুমাত্র আমরা নয়, লুফি নিজেও বুঝতে পারে সে কতটা উইক। জিনবে, শ্যাঙ্কস এবং ল না থাকলে লুফিও অ্যাডমিরালদের হাতেই মারা যেত, বিশেষ করে শ্যাঙ্কস। মূলত তার এন্ট্রিতেই এই ফাইটটা মোটামুটি ভাবে শেষ হয়ে যায়। শ্যাঙ্কস ছিল লুফির আইডল। শ্যাঙ্কসকে ফলো করে লুফি চেয়েছিল কিং অফ দি পাইরেট হতে। এমনকি লুফির মাথায় তোমরা যে ইস্টু হ্যাট দেখো, এটাকেও শ্যাঙ্কসই দিয়েছিল। বড় অপেক্ষা রাখে না, পুরো ওয়ান পিস অ্যানিমিতে শ্যাঙ্কস খুবই মিস্টিরিয়াস এবং অনেক পাওয়ারফুল ক্যারেক্টার। ইয়েস, এটাই সেই শ্যাঙ্কস যে কিনা ওয়ান পিস অ্যানিমের ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল ইয়ঙ্কো। অন্যদিকে আমাদের লুফির অবস্থা কিন্তু অনেক বেশি খারাপ। জিনবের হেল্প নিয়ে ল কোনোভাবে তাকে রেস্কিউ করে নিজের শিপে নিয়ে এসেছে। এরপর আমরা লুফিকে দেখতে পাই হ্যাংককের আইল্যান্ড। এখানে আমরা পরিচিত হই ওয়ান পিস অ্যানিমের ওয়ান অফ দ্য গোটেড ক্যারেক্টার গোল্ডি রজারের রাইট হ্যান্ড সিলভার রেলেগ। অন্যদিকে বুঝতে পারছো আমাদের লুফির অবস্থা অনেক বেশি খারাপ। পুরো সিরিজে প্রথমবারের মতো লুফিকে আমরা গিভ আপ করতে দেখতে পাই। লুফির যে লস, এসকে হারানো, নিজে মরতে মরতে বেঁচে যাওয়া, এত সবকিছুর পরেও কিছুই না করতে পারা, এই সবকিছুর আক্ষেপ লুফিকে ছাড়ছিলই না। জিনবে তাকে বোঝায় এখনো সবকিছু শেষ হয়নি। এস যে তাকে বাঁচানোর জন্য নিজেকে স্যাক্রিফাইস করে দিয়েছে, এই জিনিসটা লুফির খুব ভালোভাবে ইউজ করা উচিত। লুফির উচিত ফাইট ব্যাক করা। জিনবের কথা শুনে লুফি কিছুটা নর্মাল হয়। এমনকি রেইলেগো লুফিকে অ্যাডভাইস দিতে থাকে নিজেকে প্রিপেয়ার করতে নিউ ওয়ার্ল্ড এর জন্য। সময়ের সাথে সাথে লুফি কিছুটা নর্মাল হয়ে গেলে সে তার পুরো ক্রুকে মেসেজ দিয়ে দেয় যে 2 বছর অপেক্ষা করতে। এই 2 বছর খুব করে ট্রেনিং করে নিজেদের ট্রু পোটেনশিয়াল বের করতে। লুফির মেসেজ পেয়ে পুরো ক্রু অনেক বেশি মোটিভেটেড হয়ে যায়। তারাও নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করতে থাকে স্ট্রং হওয়ার জন্য, ফিউচার কিং অফ দি পাইরেটকে সাপোর্ট করার জন্য। শুধু তারাই নয়, আমাদের লুফিও ট্রেনিং করতে থাকে রেইলেগের আন্ডারে। এরপর আমরা একটা 2 বছরের টাইম স্কিপ দেখতে পাই।